আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গুপ্ত একটি দলের নেতারা দেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বরিশালে জনসভায় তারেক রহমান, জনগণের মতামত অনুযায়ী চলবে দেশ। ভোটে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামাত। কুড়িগ্রামে নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, নতুন বাংলাদেশে কারো জমিদারি মেনে নেবে না জনগণ। শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু, ভোট স্থগিত ঘোষণা, পুনরায় তফসিল দেবে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে মানবাধিকার পরিস্থিতি ছিল ভীষণ উদ্বেগজনক। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সিআরএফ এর রিপোর্ট। এবং মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় রাতভর শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গুপ্ত একটি দলের নেতারা আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের বেলস পার্ক মাঠে জনসভায় তিনি বলেন, গুপ্ত দলটি নির্বাচনের ফল পক্ষে নিতে তাদের পরিচিত প্রেসে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। সারা দেশে দক্ষিণাঞ্চল সফরের শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বরিশালের বেলস পার্ক মাঠে আসেন বিএনপি প্রধান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশক ধরে দলের প্রাণ ভ্রমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের 6 জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত সভাপতি, গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রিয় ভাই বোনরা, শুধু তাই নয়, আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার দিচ্ছে। জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গুপ্ত একটি দল নারী সমাজকে অন্ধকার যুগে ঠেলে দিতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না তারা। প্রিয় ভাই বোনেরা, জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত দলের নেতাদের নেতৃত্বে ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই, তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনরা, যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে, আর যাই হোক, তারা সৎ মানুষের শাসন দিতে পারে না। বরিশাল বিভাগের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের মতামতের ভিত্তিতে দেশ চলবে। বরিশালের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি সমাবেশে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তির কথা। পাশাপাশি দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে কতটা আস্থার সঞ্চার করতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। মইনুল হাসান, এটিএন বাংলা, বরিশাল। কোনো বাধা বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভোটে জয়ী হলে লাভ দলীয় নয়, জাতীয় সরকার গঠন করবে জামাত। জানান, নতুন বাংলাদেশ হবে সবার, কারো জমিদারি মেনে নেবে না জনগণ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় অংশ নিতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে জেলার 4 আসনের নেতাকর্মীরা অংশ নেন। প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের আমির। শাপলাকলি তুলে দেন কুড়িগ্রাম 2 আসনে এনসিপির প্রার্থীর হাতে। এ সময় শফিকুর রহমান বলেন, নদী শাসনের নামে 54 বছরে ব্যাপক লুটপাট হওয়ায় কুড়িগ্রাম অবহেলিত, অনুন্নত। জানান, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে বঞ্চিতদের অধিকার আদায়ে রাস্তায় নেমে মিছিল করতে হবে না। দরিদ্র পরিবারের মেধাবী ছাত্ররা রাষ্ট্র নেতৃত্বে থাকবে। বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। দেশে নারীদের নিরাপত্তা নেই জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা বিধান করাই হবে জামাতের প্রথম কাজ। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। নির্বাচনে জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করার কথা জানান জামাতের আমির। জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। বাংলাদেশের কোনো বিদেশি প্রভু থাকবে না জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে কারো জমিদারিও মেনে নেওয়া হবে না। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোন বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জানান জামায়াতের আমির। কুড়িগ্রামের জনসভা শেষে লালমনিরহাটের সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জামাতের আমিরের এক্স আইডি হ্যাক হয়ে যে পোস্ট করা হয়েছিল তার প্রেক্ষিতে আরও বিভ্রান্তি সৃষ্টির জন্য দলের সেক্রেটারি জেনারেলের এক্স আইডি হ্যাক করে আরও একটি পোস্ট করা হয়। সেই পোস্টের সাথে জামাতে ইসলামী কোনোভাবে সম্পৃক্ত নয় বলে দাবি করেন দলটির কেন্দ্রীয় মজলিসের সদস্য সিরাজুল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে এ ধরনের পোস্ট দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এর আগে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়, এই নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। একটি নির্দিষ্ট দল এ ধরনের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। Malware originated from India is an attack on the election process of Bangladesh, is an attack on the integrity of the ensuring level playing field in the election of Bangladesh, and also we are of the view that the national security, cyber security has been compromised. In that respect, this is a similar pattern attack on our Secretary General's X account, and we are very worried or concerned that this would be continued as the election date, the ballot date, polling date is coming closer. বিভিন্ন ডিভাইসের কন্ট্রোল তার নেওয়ার জন্য চেষ্টা করেছে।
সো অলরেডি অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে। সো আমরা জানি না কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোলে নিয়েছে, এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসেছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোল করেছে। শেরপুর ৩ আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুর রহমান জানান, আইনে আছে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট সেই আসনে নির্বাচন স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনে নতুন করে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে শেরপুর ৩ আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে বাদল কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৩টার দিকে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে প্রথম ও বিকেল ৫টার দিকে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। অন্তর্বর্তী সরকারের গত ১৭ মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল ভীষণ উদ্বেগজনক। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এ সময় রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে ১৯৫ জন, মবের শিকার ২৫৯ এবং নির্বাচনী সহিংসতায় নিহত ৫ জন। ধর্ষণের শিকার হয়েছেন ১,০০০-এরও বেশি নারী। ভোটাররা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে আরেক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে কমিউনিকেশনস ও রিসার্চ ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব তথ্য জানান তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। মানবাধিকার বিষয়ে মাসিক অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৭ মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন পূর্ব সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এতে উল্লেখ করা হয়েছে, এ সময় অন্তত ১,৪১১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত কমপক্ষে ১৯৫ জন, মব সন্ত্রাস ৪১৩টি, নিহত কমপক্ষে ৩১৩ জন। ৪২৭টি হামলার ঘটনায় সাংবাদিক নিহত হয়েছেন কমপক্ষে ৮৩৪ জন। নারী নির্যাতন পরিস্থিতি আরও উদ্বেগজনক। ২,৫০০-এর বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ১,০১৬ জন, এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ২৩০ জন। নাগরিকের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা, সরকারের কার্যকর ভূমিকার অভাব এবং বৃহত্তর রাজনৈতিক দলসমূহের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে গত ১৭ মাসের মানবাধিকার পরিস্থিতি ছিল হতাশাজনক। নারী নিপীড়ন ও ধর্ষণ, সীমান্ত হত্যা, মাজারে হামলা ও ভাঙচুর এবং সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপরে হামলা বৃদ্ধি পেয়েছে। সে সময়ে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যা সহ বেশ কিছু সামাজিক অপরাধ ঘটেছে, যা জনমনে ভয় ও আতঙ্ক তৈরি করেছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনমত জরিপ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে কমিউনিকেশন ও রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ। নির্বাচনে ধর্মের চেয়ে দুর্নীতি ও দ্রব্যমূল্যকেই সাধারণ মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে ভোটারদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা। 35.9% মানুষ মনে করছে যে ধর্মটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে, কিন্তু এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু তারা কনসিডারেশন নিয়েছে, যেমন করাপশন, যে ওই প্রার্থী, সংশ্লিষ্ট প্রার্থী বা সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আছে কিনা। এটা প্রায় 67.3% মানুষ। তারা কনসার্নড যে ভোট আসলে সঠিকভাবে হবে কিনা, তারা কনসার্নড যে ভোট আসলে নিরাপদে অনুষ্ঠিত হবে কিনা। যে আপনারা আরো উদ্যোগী হন, সহিংসতা, নিরাপত্তা এবং নির্বাচনের দিনে সর্বজনীন অংশগ্রহণের পরিবেশটা যেন তারা নিশ্চিত করে। কারণটা কি, এটা কিন্তু সব দলকে এফেক্টেড করে। আওয়ামী লীগের ভোটারদের অর্ধেকের মতো ভোট বিএনপির দিকে এবং নতুন ভোটারদের ১/৩ বেশি জামায়াতকে পছন্দ করে বলে রিপোর্টে জানানো হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৮ দিন। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। একই সাথে চলছে গণসংযোগ, উঠান বৈঠক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা।
নানা জল্পনা তর্ক বিতর্ক এরই মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর গণভোটের কারণে এবারের নির্বাচন কিছুটা ব্যতিক্রম। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম রাজধানী সহ সারা দেশ। রাজধানীতে বিএনপি, জামায়াত, এনসিপি প্রার্থীদের মধ্যে চলছে এগিয়ে থাকা লড়াই। সকালে খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন একটি দল পেশি শক্তির ক্ষমতা দেখিয়ে নারীদের উপর হামলা চালাচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারির পরে ঢাকা 11 আসনে আমরা কোন নারী নিপীড়নকারী, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজদেরকে আমরা রাখবো না। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি তার পতন হবে। ঠাকুরগাঁও 1 আসনের নারগুন্দ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে দলের নেতাকর্মীরা নারীদের সম্মান দিতে জানে না, তারা ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। নাটোরে দলীয় ইশতেহার ঘোষণা করেছে 11 দলীয় জোট সমর্থিত জামাতে ইসলামী। সকালে শহরের মাদ্রাসা মোড়ে নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির ও নাটোর 2 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। রাতভর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার এশার নামাজের পর থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে রাত জেগে নামাজ, জিকির ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং রহমত কামনা করেন তারা। একই সাথে দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগী করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নফল নামাজ, জিকির, তেলাওয়াতের মধ্য দিয়ে পাপ থেকে মুক্তির আর সামগ্রিক কল্যাণ কামনা করা হয়। আল্লাহ রাসূল আরো বলেন যে এই রাতে আল্লাহ যখন প্রথম আসমানে আসে তখন অনেক মানুষ আল্লাহ বলতে থাকে যে কেউ কি আসো যার রিজিকের দরকার, অভাবে আসো, অনটনে আসো, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক দিয়ে দিব। কেউ কি আসো অসহায়, তার অসহায়ত্ব দূর করে দিব। আলা কাদা তার যে কোনো বিষয় দরকার পড়ে সে আল্লাহর কাছে চাক, আল্লাহ তাকে দিয়ে দিবে। বরকতময় রজনীর শবে বরাত, তাই দূর দূরান্ত থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছেন অনেক মুসল্লি। দেশে শান্তির পাশাপাশি নিজেদের জন্য আল্লাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাত চেয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহ যাতে সকল মুসলমানকে ভালো রাখে, সুস্থ রাখে। দোয়া করছি যে আল্লাহ যারা কবরবাসী সবাই মাফ করে দেখ, আর আমরা যারা আছি সবাই আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, জীবনে সবকিছু মিলে ভালো থাকতে পারি। এবং সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করলাম, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন একদম শান্তি একটা ইসলাম রাষ্ট্র কায়েম করে। মসজিদ থেকে বেরিয়ে বিভিন্ন কবরস্থানে গিয়ে হারানো আপনজনদের জন্য দোয়া ও মোনাজাত করতে দেখা গেছে অনেক মুসল্লিকে। পরিপূর্ণ নেককার পরেশগার না বানে অন্ধকার কবরে ডাক দিয়েন না। বিশ্বাস, এরাতে বান্দার দোয়া দ্রুত কবুল করেন আল্লাহ। প্রতি বছরে এই শবে বরাতে আসি আমার নানি, দাদি ও আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কবর জিয়ারত করার জন্য। মা বাবা, পুরো বিশ্ববাসী যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করতে আসছি। এর বাইরে পবিত্র শবে বরাত উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ ও দান খয়রাত করেছেন অনেক ধর্মপ্রাণ মানুষ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। সুনামগঞ্জ 3 আসনের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলার বাজারঘাট পাড়া মহল্লায় গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। প্রাকৃতিক সম্পত্তিতে ভরপুর হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় আক্ষেপের কথা জানান ভোটাররা। মনির হোসেন তপুর রিপোর্ট। সুনামগঞ্জ 3 আসনে মোট ভোটারের সংখ্যা 3,69,798 জন। এর মধ্যে জগন্নাথপুরে মোট ভোটার সংখ্যা 2,16,827, শান্তিগঞ্জে ভোটার 1,52,971। এ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী। তবে তার দলের বহিষ্কৃত নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। নিজেকে জনগণের প্রার্থী দাবি করেন তিনি। জনগণের জন্য আমি যেসব প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছি সেগুলো আমি পূরণ করবই। সেগুলো মেইনলি এখন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা সহ আরো যেগুলো আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কিছু আছে। এই অঞ্চলের মানুষ যারা চায়, সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত মানুষ চায়, তো সেই প্রেক্ষিতে আমি তাদের কাছে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত। এদিকে জামাতের 11 দলীয় জোটের 3 জন প্রার্থী মাঠে আছেন। চূড়ান্তভাবে সিদ্ধান্ত না আসায় উন্মুক্ত অবস্থায় আছে
এখনো। যে কারণে আমি এটাকে চ্যালেঞ্জ মনে করি না, যদিও ত্রিমুখী লড়াই হতে পারে, কিন্তু সেখানে বিজয়ের মালা অবশ্যই রিকশা মার্কার পক্ষেই আসবে। আমাদের 3 জনের ভোট ব্যাংক সম্পূর্ণরূপে আলাদা। এটা আমাদের বিরোধী পক্ষ যারা আছে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের জনমনে বিভ্রান্তি রয়েছে যে 3 জনেরই একই ভোট ব্যাংক। আসলে কথাটা এইটা নয়। শিল্প কারখানা না থাকায় এই আসনের অনেক বাসিন্দা অন্যত্র ছুটছেন কাজের খোঁজে। বিশেষ উদ্যোগ নিয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন নির্বাচিত প্রার্থী, এমনটাই প্রত্যাশা ভোটারদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আছেন মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিলে ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। নারায়ণগঞ্জ জেলায় মোট 5টি সংসদীয় আসন রয়েছে, 5টিতেই বিএনপির প্রার্থী রয়েছে, একই সাথে 5টিতেই 11 দলীয় জোটের প্রার্থীও রয়েছে। আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে একসময় নারায়ণগঞ্জকে বলা হতো আতঙ্কের জনপদ। তারা এই আতঙ্ক থেকে মুক্তি চান, কারণ এই নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনা ঘটেছে। তারা চান যে নারায়ণগঞ্জকে আগামীতে যারা নির্বাচিত হবেন তাদেরকে দায়িত্ব নিতে হবে যেন একটি শান্তির জনপদে রূপান্তরিত করা যায়। এখানকার উভয় দলের প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। প্রার্থীরা বলছেন যে তারা নির্বাচিত হলে তাদের যে প্রাস্তের ডান্ডি নারায়ণগঞ্জ, বন্দর নগরী নারায়ণগঞ্জ, এখানে বন্ধ হয়ে যাওয়া পাটকল থেকে শুরু করে যতগুলো শিল্প কলকারখানা রয়েছে সেগুলো আবার নতুন করে চালু করা হবে, কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েই বিএনপি এবং জামাত সমর্থিত জোটের প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। ভোটাররা বলছেন যে এবার তারা মার্কা বা প্রতীক দেখে ভোট দেবেন না, তারা এবার যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তাদের জনপ্রতিনিধি হিসাবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকাল 8টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন। এর ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে বন্দর। জেটি ও বহির্নোঙরে বাড়ছে অপেক্ষমান জাহাজের সারি। এর আগে গত শনিবার থেকে প্রতিদিন 8 ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন তারা। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দরকে আরো গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় বন্দর এলাকায় আন্দোলন কর্মসূচি দেশের প্রচলিত আইন ও বন্দর চাকরি বিধির পরিপন্থী। বিষয়টি উল্লেখ করে এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির পরও কর্মবিরতি প্রত্যাহার করেননি শ্রমিক কর্মচারীরা। সীমান্তবর্তী গারো পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত নেত্রকোনা 1 আসনের জাতীয় নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের দাপট থাকলেও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার বিএনপির সামনে শক্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী। কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী। পাশাপাশি জাতীয় পার্টি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাসদের প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন। স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা চোরাচালান ও কিশোর গ্যাং দমন, পাহাড় সমতলের সম্প্রীতি এবং গারো পাহাড়ের পর্যটন উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এখন সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কক্সবাজার 3 আসনে আছেন সহকর্মী মোয়াজ্জেম হোসাইন শাকিল। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। হ্যাঁ, আমি আছি কক্সবাজার শহরের বার্মিস মার্কেট এরিয়ায়। এটি পর্যটনের জন্য খুবই একটি পপুলার স্পট। তো এখানকার যারা অধিবাসী তারা মূলত কক্সবাজার সদর 3 আসন, কক্সবাজার সদর, ঈদগাঁও এবং রামু 3টি উপজেলা নিয়ে এটি গঠিত। এখানকার এটা হচ্ছে কক্সবাজার জেলার সবচেয়ে বেশি ভোটারের একটি আসন। এখানে প্রায় 5,40,000 ভোটার রয়েছে। 2 জন প্রার্থী খুবই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে দানের শীর্ষে লুৎফুর রহমান কাজল, তিনি আগেও এখানে সংসদ সদস্য ছিলেন, এবং জামাতের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন বাহাদুর, বিপি বাহাদুর নামে পরিচিত। এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য যারা কাজ করবে তাদেরকেই আসলে এখানকার মানুষ ভোট দিবেন, এটাই কিন্তু বলছেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
দরজায় কড়া নাড়ছে বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 3 দিবসকে কেন্দ্র করে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা। দিবসগুলোতে ফুল বিক্রি করেই সারা বছরের লাভ লোকসানের হিসাব কষেন তারা। তাই বেড়েছে মাঠে কর্মচাঞ্চল্য। ভালো ফলনের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলু রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝিনাইদহের বিস্তীর্ণ মাঠগুলো যেন রঙের মেলা বসেছে। কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে শত শত বিঘা জমিতে আভা ছড়াচ্ছে গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিক, বোতাম ও রজনীগন্ধা। সবুজ পাতার মাঝে উকি দেয়া ফুল নজর কাড়ছে সকলের। ভালো মানের ফুল ও কুড়ি ধরে রাখতে নিবিড় পরিচর্যা চলছে। বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3 দিনের বাজার ধরতেই মূলত প্রস্তুতি। তবে নির্বাচনী প্রভাবের কারণে বাজার দর নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। এবার নির্বাচনের কারণে অনুষ্ঠান কম, সেক্ষেত্রে কি হবে কিনা হবে বলা যাচ্ছে না। তবে 14 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি বাজার মানে আল্লাহ ভালো জানে কি হবে কিনা। ফুলির বাজারে 2টা থেকে 3টা বাজার আছে, যদি দাম পাই ফুলি তাহলে চাষিরা কিছুটা লাভবান হবে। 16 ডিসেম্বরে আমরা ফুলের বাজার খুব ভালো পাইনি। সামনের যে দিনগুলো আছে এই দিনে আমরা ফুলের বাজার ভালো পেতে পারি আশা করছি। প্লাস্টিক ফুল খুব ক্ষতিকর। এই প্লাস্টিক ফুল যদি না থাকে তাহলে আমাদের কাঁচা ফুলটা এটা ডিমান্ডে বিক্রি হবে। ফুল চাষ ও সংরক্ষণে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদের ফুল চাষের ক্ষেত্রে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় প্রায় 500 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের আবাদ করা হয়েছে। এসব ফুল বিক্রি করে সম্ভাব্য আয় প্রায় 3 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের আরব সাগরে মার্কিন নৌবহরের কাছে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, ড্রোনটি আক্রমণাত্মক ভঙ্গিতে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে এগিয়ে আসছিল, পরে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়। রয়টার্স ও দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার উদ্যোগ চলছে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান করা F-35C যুদ্ধবিমান একটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবার খেলার খবর। ক্রিকেটে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটি স্পিড বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এমন পোস্ট করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। মূলত ভারতের দ্বিমুখী নীতির কারণেই এমন পোস্ট করেন তিনি। তাই নতুন আইসিসি গঠনের দাবি তুললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। গুপ্ত একটি দলের নেতারা দেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বরিশালের জনসভায় তারেক রহমান, জনগণের মতামত অনুযায়ী চলবে দেশ। ভোটে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামাত। কুড়িগ্রামে নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, নতুন বাংলাদেশের কারো জমিদারি মেনে নেবে না জনগণ। শেরপুর 3 আসনের জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু, ভোট স্থগিত ঘোষণা, পুনরায় তফসিল দেবে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের 17 মাসে মানবাধিকার পরিস্থিতি ছিল ভীষণ উদ্বেগজনক। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সিআরএফ।
এবং মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় রাতভর শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।